হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। চলো শুরু করি আজকের ক্লাস। আজ আমাদের বিষয় হলো পাটিগণিত। প্রথম সামেটিভে পাটিগণিতে আছে 3টি চ্যাপ্টার। প্রথমে আছে সরল সুদ কষা, তারপরে চক্রবৃদ্ধি সুদ এবং সবার শেষে সমহার বৃদ্ধি ও হ্রাস। আমরা আজকে শুরু করব সরল সুদ কষা। প্রথমেই জেনে নেব সুদ জিনিসটা কি। আমরা যখন ব্যাংকে কোনো টাকা রাখি কিছু সময়ের জন্য বা কিছু বছরের জন্য, সেই সময়ের পরে আমরা যেই পরিমাণ টাকা রাখি তার থেকে কিছু পরিমাণ টাকা বেশি পাই। যে পরিমাণ টাকাটা আমরা বেশি পাই সেটাই হচ্ছে সুদ। মানে আমি যে টাকাটা রাখলাম তার থেকে কিছু পরিমাণ বেশি ফেরত পাবো। ব্যাংকে গিয়ে দেখবে কোনো জায়গায় লেখা থাকে 7% সুদ, কোনো জায়গায় লেখা থাকে বয়স্কদের জন্য একটু বেশি পরিমাণ 8% সুদ। এগুলো হচ্ছে সুদের হার, অর্থাৎ 100 টাকায় কত টাকা সুদ দেওয়া হবে তার হার। এবার যদি আমরা সরল সুদের অঙ্ক করি তাহলে আমাদের যে সমস্ত টার্মগুলো জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে জানতে হবে আসল, মানে কোন পরিমাণ টাকা আমরা ব্যাংকে জমা রাখছি বা ব্যাংক থেকে কি পরিমাণ টাকা আমরা লোন নিচ্ছি। এরপরে আমরা জানতে হবে সময়, মানে যে টাকাটা আমরা ব্যাংকে রাখলাম সেটা কত বছর বা কত মাস বা কত দিনের জন্য রাখলাম, বা ব্যাংক থেকে যে টাকাটা লোন নিলাম সেটা কত বছরের জন্য নিলাম বা কত মাসের জন্য বা কত দিনের জন্য নিলাম। সেটা আমরা আসলকে সাধারণত পি দিয়ে লিখি আর সময়কে টি, সময় মানে টাইম, তাই টি দিয়ে সেটাকে আমরা লিখি। এবার আমাদের যেটা নিয়ে অঙ্ক করতে হবে সেটা হচ্ছে সুদের হার। মানে সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সুদের হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। সুদের হারটা কি? ব্যাংকে বলে দেয় 100 টাকার উপরে তারা কত টাকা সুদ দেবে। সেই 100 টাকার উপরে যে হিসেবটা সেটাকেই বলা হয় সুদের হার। এবং নির্দিষ্ট পরিমাণ সময়ের পরে আমরা যে পরিমাণ টাকাটা বেশি পাবো সেই বেশি টাকাটাই বলা হচ্ছে মোট সুদ, টোটাল ইন্টারেস্ট। আমরা এই ইন্টারেস্টকে বা সুদকে আই দিয়ে প্রকাশ করব। আর এবার যদি কোনো সূত্র হিসেবে আমরা অঙ্কটাকে প্রকাশ করি, আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে ঐকিক নিয়মে, আরেকটা হচ্ছে সুদের যে ফর্মুলা তার দ্বারা। সেটা কি? এস আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এস আই মানে সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ, সমান সমান মানে সুদের যে পরিমাণ সেটা সমান সমান কি হবে? পি মানে প্রিন্সিপাল, মানে হচ্ছে আসল, গুণ টি মানে টাইম অর্থাৎ সময়, গুণ আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, বাই 100। এটা হচ্ছে আমাদের সুদের অঙ্কের সূত্র। চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। প্রথম অঙ্কে আসল হিসেবে দেওয়া আছে 600 টাকা। সময় দেওয়া আছে 1 বছর। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 5%। এবার জানতে চেয়েছে মোট সুদ কত।
মানে মোট সুদের পরিমাণটা কত। আমরা প্রথমে 5% যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। আমাদের সুদের হার কত দেওয়া আছে? 5%। 5% মানে বার্ষিক 5% মানে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। এবার ঐকিক নিয়ম অনুযায়ী 100 টাকাকে আমরা প্রথমে কি করব? ঐকিক মানে একক, 1 টাকা। 1 টাকার 1 বছরের সুদ কি হবে? 100 টাকা থেকে 1 টাকা কমে গেল। তাহলে কম পরিমাণ টাকা যদি আমরা ব্যাংকে রাখি তাহলে আমাদের সুদটাও কমে যাবে, তার মানে তলায় চলে যাবে, ভাগ হবে, 100 দিয়ে ভাগ হবে, কারণ 100 পাল্টে 1 এসেছে, তাই 100টা তলায় যাবে। 5/100 টাকা। এবার আসলটা 100 থেকে 1 হলো, 1 থেকে এবার কত হবে? আমাদের প্রশ্নে দেওয়া আছে 600 টাকা। তাহলে আমরা লিখব 600 টাকার 1 বছরের সুদ সমান সমান, দেখো 5/100 আগে ছিল, সেটাকে আগে লিখে নিতে হবে। এবার কোথায় চেঞ্জ হয়েছে? 1 টাকা থেকে 600 টাকা হয়েছে, মানে টাকার আসলের পরিমাণটা বেড়েছে। আমি যদি বেশি টাকা ব্যাংকে রাখি তাহলে সুদটাও বেশি হবে, বেশি হলে কি হবে? উপরে গুণ হবে। তাহলে 5 × 600 ডিভাইডেড বাই 100, এত টাকা। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে শেষের শূন্য দুটোর সাথে শেষের শূন্য দুটো কেটে গেল, নিচে আর কিছু পড়ে রইল না। তাহলে কত হলো? উপরে তাহলে পড়ে রইল 5 × 6, এত টাকা, অর্থাৎ 30 টাকা। তাহলে উত্তর কত হলো? মোট সুদের পরিমাণ 30 টাকা। এবার আমরা ওই প্রথম অঙ্কটাই সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা আবার পড়ে নিচ্ছি যে 600 টাকা দেওয়া আছে, 600 টাকার সময় হচ্ছে 1 বছর, আর সুদের হার হচ্ছে বার্ষিক সরল সুদের হার 5%। অর্থাৎ 5% সুদের হারে 600 টাকার 1 বছরের সুদ কত হবে সেটা জানতে চেয়েছে। আমাদের সূত্র হলো P/100। এটা হচ্ছে সুদ ইকুয়াল টু, পি মানে প্রিন্সিপাল অর্থাৎ আসল, এখানে আসল কত? 600। আর মানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হারটা কত? এখানে সুদের হার দেওয়া আছে 5। এবার টাইম মানে সময়, কত সময় দেওয়া আছে এখানে? 1 বছর। তাহলে আমি কি লিখবো? 1। পুরোটার তলায় কি হবে? 100। তাহলে এবার কাটাকাটি, শেষের শূন্য শেষের শূন্য কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কি পড়ে রইল? উপরে পড়ে রইল 6 × 5, তার মানে কত হলো? 30। তার মানে সুদের হার 5% এবং মোট সুদ কত? মোট সুদ হচ্ছে 30 টাকা। মানে সূত্রের সাহায্যে করলে আমাদের অঙ্কটা খুব ছোট হবে এবং খুব তাড়াতাড়ি করা যাবে।
এবার আমরা পরের অঙ্কে আসছি। পরের অঙ্কটা হচ্ছে আসল দেওয়া আছে 1800 টাকা, সময় দেওয়া আছে 1 বছর, আর বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 4.12%। কি জানতে চাওয়া হয়েছে? মোট সুদ কত। এবার আমার সুদের হার কত আছে? 4.12%। এই পূর্ণ সংখ্যাটাকে যদি ভাঙাই, তোমরা নিশ্চয়ই পূর্ণ সংখ্যা ভাঙাতে জানো যে শুরুতে যে 4 আছে এবং নিচে যে 2 আছে এই দুটোকে গুণ করতে হয়। প্রথমে শুরুতে যে 4 এটার সাথে 2 এই দুটোকে গুণ করে আমাদের কত হবে? 4 দুগুণে 8। এই 8-এর সাথে উপরে যে 1 আছে সেই 1টাকে যোগ করতে হবে। তাহলে কত হলো? 9। তার মানে আমার উপরে হবে 9। নিচে কত হবে? নিচে যা ছিল তাই। নিচে 2 ছিল, তাহলে কত হবে? 2। তার মানে 4.12% মানে হচ্ছে আমার 9.2%। এবার 100 টাকার 1 বছরের সুদ 4.12 টাকা, মানে 9.2 টাকা। এবার আসলটা 100 টাকা থেকে কি করতে হবে? আমাদের ঐকিক নিয়মে এককে নিয়ে আসতে হবে, মানে 1 টাকায় নিয়ে আসতে হবে। 1 টাকার 1 বছরের সুদ আগের লাইনে কি ছিল? 9.2, সেটাকে আগে টুকে নিতে হবে। এবার 100 টাকা থেকে 1 টাকা, তার মানে কমেছে। কমলে পরে কি হবে? সুদটাও কমে যাবে, মানে তলায় আসবে। যেটা পরিবর্তন হয়েছে, যেটা চেঞ্জ হয়েছে 100, সেই 100টা তলায় যাবে। এত টাকা। এবার 1 টাকা থেকে কি করব আমরা? আমাদের আসল দেওয়া আছে 1800 টাকা, তাহলে 1 টাকার জায়গায় এবার লিখবো আমরা 1800 টাকার 1 বছরের সুদ। আগের লাইনে যা ছিল সেটা টুকতে হবে প্রথমে, তারপরে কোথায় পরিবর্তন হয়েছে? 1 টাকা থেকে 1800 টাকা, সেই 1800টা আমাকে লিখতে হবে। যেহেতু আসল বেড়ে গেছে তাই আমার কি হবে? সুদটাও বেড়ে যাবে। সুদ বাড়লে সেটা কি হবে? উপরে গুণ হবে 1800। এত টাকা। এবার কি করব? শেষের শূন্য শেষের শূন্য কেটে দেবো। তারপরে নিচের 2-এর সাথে উপরে 18 কাটলে 9 দুগুণে 18, উপরে হলো 9। তাহলে সমান সমান নিচে আর কিছু পড়ে রইল না, উপরে পড়ে রইল শুধু 9 গুণ 9 এত টাকা। তার মানে 9 নং 81, 81 টাকা। উত্তর কত হবে? 81 টাকা। এবার যদি আমরা অঙ্কটাকে সূত্রের সাহায্যে করি তাহলে কি হবে? আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হলো
পি আর টি বাই 100, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, মানে সুদ ইকুয়াল টু এত। পি মানে আসল, এখানে আসল কত? 1800। আর মানে রেট অফ ইন্টারেস্ট কত? 4.1/2। টাইম সময় 1 বছর, তলায় 100, 1800 গুণ, এবার 4.1/2 কে ভাঙালে 9-এর 2 হয়, উপরে 9 নিচে 2 গুণ 1, তলায় 100। এবার শেষের শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 18 কাটলাম, 9 হলো, সমান সমান 9 গুণ 9, অর্থাৎ 9 × 81। এবার আসি পরের অঙ্কে। এটা একটি আলাদা টাইপের অঙ্ক। এতক্ষণ যে অঙ্কগুলো তোমরা করছিলে সেটা হচ্ছে আসল দেওয়া ছিল, সুদ বের করতে হচ্ছিল। এবার সুদ দেওয়া আছে, সেই সুদটা কত টাকার উপরে হয়েছে, অর্থাৎ আসলটা কত সেটা জানতে চেয়েছে। প্রথম অঙ্কে সময় দিয়ে দিয়েছে 1 বছর, সরল সুদের হার দিয়ে দিয়েছে 6%, সুদ দিয়ে দিয়েছে 90 টাকা। এবার আসল জানতে চেয়েছে। আমরা সুদের হার যে 6% সেটা দিয়ে শুরু করব এবং এমনভাবে লিখব যাতে আমাদের ইকুয়াল টুর পরে আসলটা থাকে। 6% মানে হলো 100 টাকার সুদ হয় 6 টাকা। তা আমরা কিভাবে লিখব? যে 6 টাকা সুদ হয় 1 বছরে, যখন আসল সমান সমান 100 টাকা। ঐকিক নিয়মে 6 টাকাকে করব 1 টাকা। 1 টাকা সুদ হয় 1 বছরে, যখন আসল সমান সমান, সুদ কম হয়েছে, তার মানে আসলটা নিশ্চয়ই কম ছিল, তাই সুদটা কম হয়েছে, তাহলে ভাগ হবে 100 যেটা ছিল আগের লাইনে, তারপর দাগের তলায় যাবে যেটা চেঞ্জ হয়েছে 6, সেটা 100/6 এত টাকা। এবার আমার সুদ কত হয়েছে? অ্যাকচুয়ালি সুদ হয়েছে 90 টাকা। তাহলে 1 টাকা থেকে এবার আমরা কি লিখব? 90 টাকা। 90 টাকা সুদ হয় 1 বছরে, যখন আসল সমান সমান আগের লাইনে যা আছে সেটাকে আগে টুকতে হবে 100/6। এবার সুদ বেড়েছে, তার মানে আসলটাও নিশ্চয়ই বেশি ছিল, তাই উপরে গুণ হবে 100 গুণ 90/6 টাকা। এবার তলার 6 দিয়ে 90 কাটবো, 6 15 90, মানে 100 গুণ 15 টাকা, কারণ নিচে কিছু নেই। 15 গুণ 100 মানে 15 লিখবো, তারপরে 100 শূন্য দুটো পিছনে বসিয়ে দেবো, 1500 টাকা। তাহলে আমার আসল কত ছিল? আসল ছিল 1500
টাকা। এবার এই অঙ্কটাই আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। আমরা সূত্র কি জানি? SI মানে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পরিমাণ ইকুয়াল টু PRT বাই 100। এখানে দেখো সুদটা দেওয়া ছিল 90, তাহলে 90 সব মানগুলো বসিয়ে দেবো, সমান সমান পি মানে আসল যেটা জানতে চেয়েছে, আর মানে হচ্ছে সুদের হার 6, সময়টা কত? 1 বছর, তলায় 100, তলার 100 ওপাশে গুণ হবে 90 গুণ 100 ইকুয়াল টু পি ইন্টু 6 একে 6। পরের লাইনে 90 গুণ 100 গুণ 6টা এপাশে এসে তলায় যাবে বাই 6। এবার 6 দিয়ে 90 কাটাকাটি করলে কত হয়? 6 15 90, অর্থাৎ 15 গুণ 100 সমান সমান পি, অর্থাৎ পি সমান সমান 1500, অর্থাৎ আসল সমান সমান 1500 টাকা। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাচ্ছি। দ্বিতীয় অঙ্কে সময় দিয়ে দিয়েছে 1 বছর, সুদের হার দিয়ে দিয়েছে 3.5%, সুদের পরিমাণ দিয়ে দিয়েছে 59.50 টাকা। কিভাবে শুরু করব? সুদের হার যেটা সেটাতে শুরু করব। এমনভাবে লিখব যাতে ইকুয়াল টুর পরে আমার আসলটা থাকে, অর্থাৎ 3.5 টাকা সুদ হয় 1 বছরে। যখন আসল সমান সমান 100 টাকা। এবার ঐকিক নিয়মে 3.5 এর জায়গায় কি লিখব? 1 টাকা। 1 টাকা সুদ হয় 1 বছরে যখন আসল সমান সমান, দেখো 3.5 মানে 3 টাকা 50 পয়সা, সেখান থেকে 1 টাকা মানে কমে গেছে, তাহলে আসলটাও কমে যাবে। 100 বাই 3.5 টাকা। এবার 1 টাকার জায়গায় কি লিখব? আমাকে কত সুদ দিয়েছে প্রশ্নে? 59.50, সেটা লিখব। এত টাকা সুদ হয় 1 বছরে, যখন আসল সমান সমান, দেখো 1 টাকা থেকে 59.50 টাকা, তার মানে সুদ বেড়েছে, তার মানে আসলটাও নিশ্চয়ই বেশি ছিল, তাই সুদটা বেশি পাওয়া গেছে। তাহলে উপরে গুণ হবে 59.50 আর নিচে যা ছিল তাই 3.5, এত টাকা। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। কি ছিল? 100 গুণ 59.50, আমি দশমিকটা লিখলাম না,
59, 50। দশমিকের জন্য একটা 1 আসবে নিচে, দশমিকের পরে দুটো ঘর ছিল মানে 5 আর 0, দুটো ঘরের জন্য দুটো শূন্য আসবে। এবার নিচে কি ছিল আমার 3.5, যদি পয়েন্টটা না লিখি তাহলে 35 হবে, উপরে হবে গুণ 10। এবার কাটাকাটি যদি করি, উপরের 5-এর পরে যে শূন্য সেটার সাথে নিচের একটা শূন্য কেটে যাবে, 10-এর শেষের শূন্যর সাথে এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে নিচে পড়ে থাকবে 35। 35কে যদি 5 দিয়ে কাটি, 5 7 35, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে, 5 একে 5, 5 একে 5, 4 বাকি রইল, 4 5 45, 5 9 45। এবার 7 দিয়ে যদি 119 কাটি, 7 একে 7, পড়ে থাকে 4 মানে 49, 7 7 49। তার মানে নিচে কিছু রইল না, উপরে রইল 100 গুণ 17 মানে 1700 টাকা। প্রত্যেকটা লাইনেই এককটাকে মেনশন করতে হবে। উত্তর কত হলো, 1700 টাকা। এবার এই অঙ্কটাকে আমরা শর্টে সূত্রের সাহায্যে করব। সূত্রটা কি, SI ইকুয়াল টু PRT বাই 100। এবার প্রত্যেকটাতে মান বসিয়ে দেবো। SI মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত, 59.50 সমান সমান PRT, P মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, যেটা বের করতে হবে। আর মানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, মানে 3.5। টি মানে টাইম, মানে হচ্ছে 1 বছর, তলায় 100। অর কি লিখবো, 59.50 গুণ 100 সমান সমান পি গুণ 3.5, 1 দিয়ে গুণ করলে 3.5ই হয়। অর 3.5টা ওপাশ থেকে এপাশে আসলে নিচে চলে যাবে, 59.50 ইন্টু 100 ডিভাইডেড বাই 3.5 ইকুয়াল টু পি। এবার যদি পয়েন্টটাকে তুলি আমরা, তাহলে কি হবে, অর 5950, পয়েন্টের জন্য একটা 1 আসবে নিচে, পয়েন্টের পরে দুটো ঘরের জন্য দুটো শূন্য আসবে। এবার 3.5 ছিল নিচে, 3.5 এর পয়েন্ট লিখলাম না, তার নিচের পয়েন্টের জন্য উপরে একটা 1 আসবে, পয়েন্টের পরে একটা ঘর ছিল তাই একটা শূন্য আসবে। আর গুণ 100 ছিল, সমান সমান পি। অর শেষের শূন্যগুলো কেটে গেল, 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 দিয়ে কাটছি, 5 একে 5, 5 একে 5, 5 9 45, শূন্য,
7 দিয়ে কাটছি, 7 একটি 7, 7 7 49, 0। তার মানে কত হলো? or 170 into 10 equal to P, or 1700 equal to P। অর্থাৎ উত্তরটা একই আসলো। অঙ্ক যে নিয়মেই করানো হোক না কেন, অনেক পদ্ধতিতেই করানো যায়, কিন্তু উত্তর একই আসবে। এবার আমরা কয়েকটি প্রশ্ন উত্তরের সমাধান করব। এখানে যে দুটি প্রশ্ন দেওয়া আছে সেখানে দুটি সম্পর্ক সম্বন্ধে আমাদের আগে জেনে নিতে হবে। একটা হচ্ছে সরল সম্পর্ক, আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার সরল সম্পর্ক মানে কি জানি আমরা? যদি দুটো জিনিসের সম্বন্ধে আলোচনা করা হয় তাহলে একটা জিনিস যদি বাড়ে তার সাথে সাথে যদি আরেকটা জিনিসও বাড়ে, তার মানে দুটো যদি একই পরিবর্তন হয় সেটা হচ্ছে সরল সম্পর্ক। আবার একটা জিনিস যদি কমে তার সাথে সাথে আরেকটা জিনিসও যদি কমে যায়, তার মানে সেখানেও একই পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক। এবার আসি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কি? যদি দুটো জিনিস সম্বন্ধে আলোচনা করা হয় এবং সেখানে যদি দেখা যায় যে একটি বাড়লে আরেকটি কমে যায়, তার মানে উল্টো হয়, তাহলে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আবার প্রথমটি কমলে পরেরটি যদি বেড়ে যায়, সেখানেও দেখা যাচ্ছে যে উল্টো সম্পর্ক, তাহলে এটাকে বলা হবে ব্যস্ত সম্পর্ক। একটা সহজ সমাধান দিয়ে এবার তাহলে এখানে কি জানতে পারলাম, যেটা হচ্ছে উল্টো, মানে একটা বাড়লে একটা কমছে, একটা কমলে একটা বাড়ছে। আর এটা হচ্ছে একই, মানে এ বাড়লে ও বাড়বে, এ কমলে বিও কমবে। এটা হচ্ছে আমার একই। একটা সহজ উদাহরণ দিয়ে যদি বোঝানো হয়, যে আমি যদি দোকান থেকে দুটি পেন কিনি, তার যা দাম হবে, এবার যদি আমি সেখানে 5টা পেন কিনি তাহলে দামটাও বেড়ে যাবে। মানে পেনের সংখ্যা যখন বাড়বে তাহলে তার সাথে দামটাও বাড়বে। তাহলে পেনের সংখ্যার সাথে পেনের দামের সরল সম্পর্ক। এবার আসি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, যে ধরো একটা গর্ত খোঁড়া হচ্ছে, সেই গর্তটা খুঁড়ছে কজন? ধরে নাও 15 জন গর্ত খুঁড়ছে এবং তাদের সময় লাগছে ধরে নাও 15 দিন। এবার সেখানে সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হলো, যতজন খুঁড়ছিল তা সেখানে সংখ্যাটা আরো বাড়িয়ে আরো 15 জন করে দেওয়া হলো। তাহলে
এতজন মিলে যদি গর্তটা খোঁড়ে তাদের কি আর 15 দিন সময় লাগবে? তাদের তো সময়টা আরো কম লাগবে। তার মানে কাজটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেক্ষেত্রে জনসংখ্যা যত বাড়ছে দিনটা তত কম লাগছে, মানে উল্টোটা হচ্ছে। তাহলে জনসংখ্যার সাথে দিনসংখ্যার সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো আসল আর বার্ষিক শতকরার সরল সুদের হার, এই দুটো যদি অপরিবর্তিত থাকে তাহলে সময় আর মোট সুদ সরল সম্পর্কে আছে বলা আছে। সরল সম্পর্কে আছে মানে যদি সময় বাড়ে তাহলে সুদও বাড়বে। মানে আমি যেই টাকাটা ব্যাংকে রাখবো সেটা যদি 1 বছরের জায়গায় সময় বাড়িয়ে 5 বছর করি তাহলে সুদটাও আমার আগের তুলনায় বাড়বে। এটাই হচ্ছে সরল সম্পর্ক। তাহলে কি হবে? অর্থাৎ সময় বাড়লে মোট সুদ কি হবে? মোট সুদও বাড়বে। এবং সময় এখানে কি দেওয়া আছে? ড্যাশ। মোট সুদ কমবে। তা মোট সুদ কমবে মানে সময়টাও কমবে, কারণ এটা সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে বলে আমাকে কি হবে? অর্থাৎ সময় বাড়লে মোট সুদ বাড়বে এবং সময় কমলে মোট সুদ কমবে। 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? বলেছে সময় আর বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে আসল আর মোট সুদ কোন সম্পর্কে থাকবে সেটা জানতে চাওয়া হয়েছে। এবং লাস্টে দেওয়া আছে অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে, আসল কমলে মোট সুদ ড্যাশ। তাহলে এখানে আসল বাড়লে মোট সুদ বাড়বে মানেই হচ্ছে দুটো একই পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই দুটো কি আছে? সরল সম্পর্কে আছে। তার মানে আসল বাড়লে মোট সুদ বাড়বে, আসল কমলে মোট সুদ কমবে। এবারের প্রশ্নে দেওয়া আছে আসল ও সময় অপরিবর্তিত থাকলে মোট সুদ ও বার্ষিক শতকরা সরল সুদের হার ড্যাশ সম্পর্কে আছে। অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার বাড়লে মোট সুদ বাড়বে। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা? একই রকম পরিবর্তন হচ্ছে। আর আমরা জানি যে একই রকম যদি পরিবর্তন হয় সেটা কি হবে? সরল সম্পর্কে আছে। তাহলে পরের উত্তরটা কি হবে? বার্ষিক শতকরা সরল সুদের হার কমলে মোট সুদ কমবে। এবারের যে অঙ্ক, এটি একটি নতুন ধরনের অঙ্ক। এখানে এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম সেখানে সময়টা প্রত্যেকটাতেই ছিল 1 বছর। এবার প্রথম অঙ্কে আছে 3 বছর, পরের অঙ্কে আছে 1 দিন এবং 3 নম্বর অঙ্কে আছে বছর আর মাস মিলিয়ে। এবং যেখানে ফাঁকা ঘর রয়েছে মানে প্রশ্ন করা হয়েছে যেটা, প্রথমে মোট সুদটা বের করতে হবে, যেটা আমরা আগে অঙ্কগুলোতে দেখেছি। এবং তারপরে সুদ আসল। সুদ আসল কি? সুদ আর আসল যোগ করে যেটা হয় সেটা হচ্ছে সুদ আসল। আমাদের প্রথম অঙ্কে আসল দেওয়া আছে 500 টাকা, সময় দেওয়া আছে 3 বছর, সুদের হার দেওয়া আছে 6.14%। প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা কিভাবে ভাঙাচ্ছি সেটা একটু খেয়াল করো। 6.14, এটাকে আমরা কিভাবে ভাঙাই? প্রথমে এই 6 আর এই 4
এই দুটোকে আমরা কি করি, গুণ করি, মানে 6 গুণ 4। তারপরে আমরা কি করি, একটাকে যোগ করি, মানে যোগ 1, অর্থাৎ 4 6 24 যোগ 1 মানে 25। তাহলে 6 পূর্ণ 1-এর 4কে কি লিখতে পারি আমরা, উপরে 25, নিচে কত হবে, নিচে ছিল 4, তাহলে 4টা নিচেই থাকবে। তাহলে 6 পূর্ণ 1-এর 4 এই পূর্ণ সংখ্যাটাকে ভাঙালে কত হচ্ছে, 25-এর 4। আমাদের প্রশ্নে কি আছে, যে 6 পূর্ণ 1-এর 4%, তাই এখন সুদ বের করতে হবে। কি লিখব, 100 টাকার 1 বছরের সুদ সমান সমান 6 পূর্ণ 1-এর 4 টাকা। আমরা এইমাত্র শিখলাম পূর্ণ সংখ্যাটা ভাঙালে হচ্ছে 25-এর 4 টাকা। ঐকিক নিয়মে 100 টাকাকে লিখব 1 টাকার 1 বছরের সুদ। এবার 100 টাকা থেকে 1 টাকা হয়েছে, মানে টাকাটা কমেছে, আসলটা কমেছে, তাহলে সুদটাও কমবে। সুদ কমলে কি হবে, তলায় হয়, 100টা তলায় যাবে, এত টাকা। এবার আমার আসলটা কত ছিল, 500 টাকা ছিল, তাহলে লিখব 500 টাকার 1 বছরের সুদ কি হবে, আগে যেটা ছিল সেটা আগে লিখে নেব। এবার 1 টাকা থেকে 500 টাকা হয়েছে, তার মানে আসল বেড়েছে, আসল বাড়লে সুদও বাড়বে, আর বাড়লে পরে উপরে গুণ হবে, তাহলে গুণ 500 টাকা। তারপরে কি লিখব, 500 টাকার, এবার আমার তো 1 বছরের সুদ চাইনি, চেয়েছে 3 বছরের সুদ, তাহলে আমাকে লিখতে হবে 3 বছরের সুদ। আগে আগের লাইনে যা আছে সেটাকে লিখতে হবে। এবার 1 বছর থেকে 3 বছর হয়েছে, তার মানে সময় যত বাড়বে সুদও তত বাড়বে, বাড়লে পরে উপরে গুণ হবে। এবার কাটাকাটি করছি, শেষের শূন্যর সাথে শেষের শূন্য কেটে দিলাম, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে হলো 25 গুণ 15, নিচে হচ্ছে 4, এত টাকা। তাহলে উপরে হবে 25 গুণ 15, মানে 375 বাই 4 টাকা। এবার 4 দিয়ে আমাদেরকে 375কে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি 375কে ভাগ করি, 4 নং 36, 1, 5টা কেটে নামালাম, 3 4
12, 3 নামলো, দশমিক দিয়ে শূন্য আনলাম, 4 7 28, বিয়োগ করে 2, দশমিক থেকে একটা শূন্য পেলাম, 4 5 20, মানে ভাগ করে আমি কি পাবো, 93.75 টাকা। এটা হচ্ছে সুদ। আর আমাকে 93.75 টাকা, তা সুদের ঘরে কি লিখবো, 93.75 টাকা। এবার সুদ আসল মানে এই সুদ যে বেরিয়েছে 93.75, তার সাথে আমরা 500 টাকাকে যোগ করব, মানে সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল সমান সমান, সুদের জায়গায় লিখব 93.75 যোগ আসল হচ্ছে আমার 500, তার মানে 593.75। তাহলে সুদ আসলের জায়গায় কি লিখব, 593.75। এবারে প্রথম অঙ্কটা আমরা শর্ট প্রসেসে করব। এখানে আসল দেওয়া আছে 500 টাকা, সময় দেওয়া আছে 3 বছর, মানে আসল হচ্ছে পি দেওয়া আছে 500 টাকা। এবার সময় মানে টি দেওয়া আছে 3 বছর, এবং রেট দেওয়া আছে, রেট অর্থাৎ 6/1/4, 6/1/4%, মানে 4 6 24 আর 1 25, 25-এর 4%। এই 25-এর 4 কিভাবে পেলাম, 6/1/4, প্রথমে 6-এর সাথে 4 গুণ হবে, গুণ করে পাবো 4 6 24, তারপরে সেই 24-এর সাথে এই একটাকে যোগ করব, তাহলে 24 আর 1 হয়ে গেল 25, তার মানে উপরে আমরা লিখব 25, দাগের তলায় কি থাকবে, 4 ছিল, দাগের তলায় 4 থাকবে, তাহলে 6/1/4 থেকে আমরা কি পেলাম, 25-এর 4। এবার শর্ট প্রসেসের নিয়ম কি, আই মানে সুদ ইকুয়াল টু P/100। এখানে পি মানে হচ্ছে 500, টি মানে হচ্ছে 3 বছর, তাহলে 3, আর মানে সুদের হার 6/1/4, তার মানে 25-এর 4, আর নিচে একটা 100। এবার 500-র
শেষের দুটো শূন্যর সাথে 100-র শেষের দুটো শূন্য কেটে গেল। এবার উপরে কত হলো? উপরে হলো 5 গুণ 3 মানে 15 গুণ 25, তলায় পড়ে রইল 4। 15 গুণ 25 মানে 375, তলায় পড়ে রইল 4। 375কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 93.75। একবার ভাগটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হয়। 4 দিয়ে 375কে ভাগ করছি। 4 নং 36, বিয়োগ করলে 1। তারপরে পরের 5টা কেটে নামাবো। 4-এর নামতা পড়লাম, 3 4 12, বিয়োগ করে পাচ্ছি 3। কেটে নামানোর আর কিছু নেই, তাহলে এবার দশমিক থেকে পাবো একটা শূন্য। 4-এর নামতা পড়ব, 4 7 28, বিয়োগ করে হবে 2। দশমিক থেকে একটা শূন্য পাবো, 4 5 20, তার মানে কি পেলাম? 93.75। তাহলে মোট সুদ কি হবে? মোট সুদ হবে 93.75। এবারে যেটা প্রশ্ন আছে, পরের ঘরে আছে সুদ আসল। সুদ আসল। সুদ আসল কি করে পাবো? সুদ যোগ আসল। এখানে সুদ হচ্ছে 93.75, আসল হচ্ছে 500। আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমরা পেয়ে যাব সুদ আসল। যোগ করলে হচ্ছে 593.75 টাকা। তাহলে সুদ আসলের ঘরে কি হবে? 593.75। যোগটা দেখিয়ে দিচ্ছি কি করে হয়। 93.75, তার সাথে যোগ করব 500। 500-র মধ্যে কোনো দশমিক আমরা দেখতে পাচ্ছি না, তার মানে দশমিকটা 500-র একদম শেষে রয়েছে। একদম শেষে থাকলে সেই দশমিকটা বসানো হয় না। তাহলে কি হবে? 500 তারপরে দশমিক, দশমিকের ঠিক তলায় দশমিক। এবার দশমিকের পরে কোনো ঘর নেই বলে আমরা দুটো শূন্য বসিয়ে নিলাম এক্সট্রা। এবার যদি আমরা যোগ করি তাহলে 5 আর 0 যোগ করে 5, 7 আর 0 যোগ করে 7, দশমিকের বরাবর দশমিক, 3 9 5, 593.75। এবার আমরা প্রয়োগ 10-এর দ্বিতীয় অঙ্কটি করব। এখানে আসল দেওয়া আছে 146 টাকা, সময় দেওয়া আছে 1 দিন, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 2.12%, মানে 100 টাকার 1 বছরের সুদ 2.12 টাকা। জানতে চেয়েছে সুদ কত?
এবং সুদ আসল কত, অর্থাৎ 2.12% বার্ষিক সরল সুদের হারে 146 টাকার একদিনের সুদ কত। প্রথমে আমরা 2.12টাকে কিভাবে ভাঙব সেটা দেখে নিই। 2.1/2, এটাকে আমরা কি করব, প্রথমে নিচের 2-এর সাথে পাশের 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, এরপরে তার সাথে 1 যোগ করতে হবে, 4 আর 1 যোগ করে হবে 5। তাহলে 2.1/2 যদি ভাঙি তাহলে হবে উপরে 5। 5 কিভাবে পেলাম সেটা দেখা হলো, নিচে হচ্ছে 2, তার মানে 2.1/2 মানে 5/2। এবার অঙ্কটায় আসি। 2.1/2% বার্ষিক সরল সুদ মানে 100 টাকার 1 বছরের সুদ। এখানে 1 বছরের জায়গায় আমরা লিখব 365 দিনের সুদ। 1 বছর মানে 365 দিন, 365 দিনের সুদ, কারণ এটার সময়টা আমাকে দিনে দেওয়া হয়েছে। কত? 2.1/2 টাকা, অর্থাৎ 5/2 টাকা। ঐকিক নিয়মে লিখব, সুতরাং 1 টাকার 100 টাকাটা এবার 1 টাকা হলো, 365 দিনের সুদ। প্রথমে আগের লাইনে যা ছিল সেটা লিখব, 5/2, 100 থেকে কমে 1 হয়েছে এই লাইনে, তার মানে আসলটা কমে গেছে। আমি আসল যত কমবে তার সুদও তত কমবে, তার মানে কমলে পরে নিচে হয়, 100টা যেটা পরিবর্তন হয়েছে সেটা হবে নিচে, এত টাকা। ঐকিক নিয়মে 1 টাকা থেকে হবে 146 টাকা। 365 দিনের সুদ। যখন আমি টাকাকে পাল্টাবো তখন সময়টাকে পরিবর্তন করব না, না হলে গন্ডগোল হয়ে যেতে পারে। 1 টাকা থেকে 146 টাকা, তার মানে আসল বেড়েছে, আসল বাড়লে সুদও বাড়বে, আর বাড়লে সেটা উপরে হবে, তাহলে 146টা উপরে যাবে, তলায় 2 গুণ 100 টাকা। এবার কি লিখব, 146 টাকার 1 দিনের সুদ। ঐকিক নিয়মে 365 থেকে 1 দিনের সুদ। আগের লাইনে যা ছিল সেটা আগে লিখে নেব, 5 গুণ 146 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। 365 থেকে 1 কমে গেছে, সময় যত কমবে সুদও তত কমবে, তাহলে 365 কোথায় যাবে? নিচে যাবে, এত টাকা। এবার এটাকে ক্যালকুলেশন করে যে উত্তরটা বেরোবে সেটাই হচ্ছে সুদ। ক্যালকুলেশনটা আমি আলাদা করে লিখছি এখানে। কি আছে, 5 গুণ 146, নিচে হচ্ছে 2 গুণ 100 গুণ 365 টাকা। প্রথমে 5 দিয়ে 365 কাটলাম, 5 7 35, হাতে 1, 1 আর 5 15, 3 5 15, 73 হলো। এই 73 দিয়ে 146কে কাটলে পরে 2 হয়, উপরের 2 নিচের 2 কেটে দিলাম,
তাহলে কি হলো, উপরে কিছুই রইল না, মানে 1, নিচে হচ্ছে 100 টাকা, 1-এর 100 টাকা, তাহলে এটাকে পয়সায় নিয়ে যাব। টাকাকে 100 দিয়ে গুণ করলে পয়সা হয়, কারণ 100 পয়সায় 1 টাকা। তাই টাকাকে আমি 100 দিয়ে গুণ করলাম, তাই টাকাটা ইউনিটটা পাল্টে এবার হয়ে গেল পয়সা। 100 কেটে গেল, উত্তর বেরোলো 1 পয়সা। তাহলে আমার এখানে উত্তর কত হলো, মোট সুদ 1 পয়সা। এবার সুদ আসল বের করতে হবে। সুদ আসল, সুদ আসল মানে সুদ যোগ আসল। এখানে সুদ বেরিয়েছে 1 পয়সা, যোগ আসল হচ্ছে 146 টাকা। তাহলে উত্তর কি হবে, 146 টাকা 1 পয়সা। এটা হচ্ছে উত্তর। এবার যদি পুরোটাকে যদি আমি টাকায় লিখতে চাই, তাহলে কি হবে, 146টা টাকাতেই ছিল, যোগ 1 পয়সা। পয়সা থেকে টাকায় কি করে নেব, 100 দিয়ে ভাগ করলে, 1কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.01 টাকা। তাহলে 146 আর 0.01 যদি আমি যোগ করি, হয়ে যাবে 146.01 টাকা। তাহলে সুদ আসলের জায়গায় কি লিখব, 146.01 টাকা। এখানে একটা জিনিস দেখিয়ে দিই, 1 পয়সা থেকে কি করে 0.01 টাকা আসলো সেটাকেও ভেঙে দেখিয়ে দিচ্ছি। 1 পয়সা সমান সমান 100 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় টাকা। 100 দিয়ে যদি আমি 1কে ভাগ করি, 1টা ছোট হয়ে যাচ্ছে, তাই দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, তাও 100 থেকে ছোট। দশমিক পরে আর দশমিক আনা যায় না, এবার শূন্য এনে এখানে একটা শূন্য বসালাম, এবার মিলছে 101কে 100। তার মানে যদি আমি ভাগ করি সেটা হয়ে যাবে 0.01 টাকা। পয়েন্টের আগে কিছু নেই মানে একটা শূন্য বসাতে পারি। এইভাবেই আমি নিয়ে আসলাম 1 পয়সা থেকে 0.01 টাকা। এবার 146 টাকা আর 0.01 টাকা কিভাবে যোগ করছি সেটাও ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। একশো ছেচল্লিশ, এখানে কোনো পয়েন্ট নেই, তার মানে শেষে পয়েন্ট আছে, পয়েন্টের পরে কিছু নেই মানে একটা শূন্য বসিয়ে দিলাম। এবার কি যোগ করব, 0.01, 1-এর উপরে ফাঁকা, তাই ওখানটা আমি কি করব, একটা শূন্য বসিয়ে দেবো, 146.00। এবার যদি আমি যোগ করি, পরপর বসানো যাক, 146.01। এইভাবে আমরা 146.01টা পেয়েছি। আশা করি সবাই খুব সোজাভাবেই অঙ্কগুলো দেখতে পারছো। এরপরও যদি কোনো প্রবলেম থাকে
তাহলে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, চেষ্টা করব সেগুলো সহজ করে দেওয়ার জন্য। এবার আমরা যে অঙ্কটা করলাম সেটা যদি আমি শর্ট প্রসেসে যদি করতে যাই তাহলে কি করে করব? শর্ট প্রসেসে ফর্মুলা I ইকুয়াল টু পিটিআর বা পিআরটি যাই লিখি না কেন, পিআরটি বাই 100, মানে পি মানে আসল, এখানে আসল হচ্ছে 146, আর রেট অফ ইন্টারেস্ট মানে 2.1/2 ভাঙলে পড়ে 5/2, 5/2 তলায় একটা 100 রয়েছে সেটা লিখে দিই। টাইমটা হচ্ছে 1 দিন, কিন্তু রেট অফ ইন্টারেস্ট সুদের হারটা বছরে দেওয়া, বার্ষিক, তাহলে 1 দিনটাকেও আমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে আছে 1, 365 দিনে যেহেতু 1 দিন হয়, 365 দিনে যেহেতু 1 বছর হয়, তাহলে আমরা কি করব? 1 দিনকে 365 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা বছরে কনভার্ট হবে। এবার কাটাকাটি যদি করি, 5 দিয়ে 365 কাটলে পড়ে হচ্ছে 73, 73 দিয়ে যদি 146 কাটি হবে 2, 2 দিয়ে যদি 2 কাটি তাহলে কি পড়ে থাকলো? উপরে কিছু নেই মানে 1, নিচে 100, এত টাকা। তাহলে আমার আগের উত্তর যা ছিল এই উত্তরও তাই বেরোলো। অঙ্ক যেরকম নিয়মেই করা হোক না কেন উত্তর একই আসবে। এবার আমরা প্রয়োগ 10-এর শেষ অঙ্ক মানে 3 নম্বর অঙ্কটা করব। এখানে আসল দিয়ে দিয়েছে 4,565 টাকা, সময় দিয়েছে 2 বছর 6 মাস। এখানে সময়টা বছর এবং মাসে প্রকাশ করা হয়েছে, তাহলে আমাকে পুরোটাকেই হয় বছরে নিয়ে যেতে হবে আর না হলে পুরোটাকে মাসে নিয়ে যেতে হবে। আমরা যদি পুরোটাকে মাসে নিয়ে যাই কিভাবে করব? দুই বছর 6 মাস, বারো মাসে যেহেতু 1 বছর হয়, তাই বছরকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে সেটা মাসে পরিণত হয়। এত মাস, আর 6টা তো মাসেই ছিল, যোগ 6 মাস, তাহলে 12 দুগুণে 24 মাস যোগ 6 মাস, 24 আর 6 30 মাস। তাহলে 2 বছর 6 মাস না লিখে আমরা কি লিখতে পারি? 30 মাস। 30 মাস। এবার আমরা যদি ঐকিক নিয়মে অঙ্কটা করতে যাই তাহলে সুদের হার কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 4%। তাহলে আমরা কি লিখব? 100 টাকার 1 বছরের সুদ, 1 বছর না লিখে আমরা লিখব 12 মাসের সুদ, কারণ সময়টা মাসে আমরা পুরোটাই কনভার্ট করেছি, তাহলে 1 বছরের জায়গায় লিখব 12 মাস। 12 মাসের সুদ 4 টাকা। এবার ঐকিক নিয়মে লিখব 100-র পরে 1, 1 টাকার 12 মাসের সুদ কমে যাবে, আসল কমলে সুদও কমবে,
তাই তলায় এত টাকা। এবার আমাদের যেই টাকাটা দেওয়া আছে আসল হিসেবে সেটা লিখতে হবে। 4,565 টাকার 12 মাসের সুদ সমান সমান, যেহেতু আসল বেড়ে গেছে তাই সুদটাও বেড়ে যাবে, আর বেড়ে গেলে সেটা উপরে লিখতে হবে 4,565, নিচে 100, এত টাকা। এবার আসল যা দেওয়া আছে প্রশ্নে সেটাতে চলে এসেছি আমরা। এবার পরিবর্তন করতে হবে মাসটাকে, সময়টাকে। 4,565 টাকার 12 মাসের থেকে আমরা সরাসরি 30 মাসে যেতে পারবো না। ঐকিক নিয়ম অনুযায়ী 12 মাসের পরে 1 মাসেরটা আগে বের করতে হবে। 1 মাসের সুদ, আগের লাইনে যা আছে সেটা আগে টুকতে হবে। 12 মাস, সেখান থেকে 1 মাস, সময়টা কমেছে, কম সময়ের সুদ কম হয়, তাই 12 থেকে 1 এসছে, তো সেই 12টা নিচে যাবে, এত টাকা। এবার আমাদের নির্ধারিত যে সময়টা, যেটা দিয়ে দেওয়া হয়েছে, যে সময়ের সুদ বের করতে হবে সেটাকে লিখতে হবে 4,565 টাকার 30 মাসের সুদ। 1 মাসের থেকে 30 মাস, সময়টা বেড়েছে, তাহলে আমার উপরে যাবে 4 গুণ 4,565, উপরে যাবে 30, আর নিচে 100 গুণ 12, এত টাকা। এবার ক্যালকুলেশনটা আমরা আলাদা করে দেখি। চার গুণ 4,565 গুণ 30, নিচে 100 গুণ 12 টাকা। চার দিয়ে 12 কাটবো, 4 একে 4, 3 4 12। 30-এর শেষের শূন্য, 100-র শেষের শূন্য কেটে দিলাম, 3 দিয়ে 3 কেটে দিলাম, তাহলে কি রইল? উপরে থাকলো 4565, নিচে রইল 10। উপরে নিচে আমরা 5 দিয়ে কাটতে পারি, কিন্তু কাটলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কি করব আমরা শর্টে, যেহেতু পিছনে একটা শূন্য, তাই 4,565-র শেষের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পয়েন্ট বসালেই হয়ে যাবে 456.5 টাকা। পয়েন্টে যদি লিখি টাকাকে, সাধারণত পয়েন্টের পরে দুটো ঘর রাখা হয়, তাই জন্য 5-এর পরে একটা শূন্য বসিয়ে দিলাম। না বসালেও চলবে। তাহলে আমার সুদ কত দাঁড়ালো? 456.50। 456.50, এত টাকা, এত টাকা। এবার সুদ আসল আমরা জানি যে সুদ আর আসল যদি আমরা যোগ করে দিই সেটাই হচ্ছে সুদ আসল। সুদ আসল মানে সুদ যোগ আসল। এখানে সুদ বেরিয়েছে 456.50, এত টাকা, যোগ আসল, আসল হচ্ছে 4,565 টাকা। যোগটা কিভাবে হবে সেটা রাফে দেখিয়ে দিচ্ছি। 4,565, এখানে কোনো পয়েন্ট নেই, তাহলে কি লিখব? 4,565, শেষে একটা পয়েন্ট বসিয়ে দেবো। পয়েন্টের পরে যতগুলো ঘর লাগবে আমার ততগুলো জিরো বসাতে পারি।
তার সাথে কি যোগ করছি? 4, 5, 6, পয়েন্টের ঠিক নিচে পয়েন্ট বসাতে হবে, 50। এই দুটোকে যোগ করলে কি হবে? 0, 5, পয়েন্ট, 5 আর 6 11, 1 হাতে 1, 6 6 12, 2 হাতে 1, 4 এর 5, 5 5 10 0 হাতে 1, 4 এর 5। কত হলো? 5021.50 টাকা। তাহলে বোঝা গেল আমার প্রয়োগ দশের 3টে অঙ্কই। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা শর্টে করি তাহলে কিভাবে করব? শর্টে অথবা যেখানে ফর্মুলা ইউজ করে করতে হয় সেখানে কিভাবে করব? ফর্মুলা হচ্ছে I = PRT/100। P মানে প্রিন্সিপাল, মানে আসল, 4565। R মানে রেট, কত পার্সেন্ট? 4%। তাহলে উপরে 4, নিচে 100। এবার হচ্ছে সময়। 2 বছর 6 মাস মানে আমরা দেখেছিলাম 30 মাস। সেই 30 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে বছরে হয়ে যাবে। কারণ বছরে কেন নিতে হবে? 4%টা বার্ষিক সরল সুদ ছিল, মানে বছরে ছিল, তাই 30 মাস হিসেবে লিখলে হবে না এখানে। এখানে সেটাকে বছরে কনভার্ট করতে হবে, সেই মাসটাকে 12 দিয়ে ভাগ করে। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? 4 দিয়ে 12 কাটলাম 3 হলো, 30-এর 0, 100-এর 0 কাটলাম, 3 3 কেটে গেল। তাহলে আমার হলো উপরে 4, 5, 6, 5, নিচে 10। তখন আগের উত্তর যা ছিল সেই উত্তরই আমার আসলো। সংক্ষেপে অঙ্কটা হয়ে গেল। এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে 2 বছর 6 মাস, এটাকে যদি আমরা প্রথম থেকেই বছরে কনভার্ট করতে যাই, কিভাবে করব? 30 মাস হিসেবে করে তারপর যদি না করি, 2 বছর, এটা তো বছরেই ছিল, যোগ 6 মাস, 6টাকে 12 দিয়ে ভাগ করলে, মাসকে 12 দিয়ে ভাগ করলে সেটা বছর হয়ে গেল। তাহলে 2 বছর যোগ, যদি কাটাকাটি করি, 6 একে 6, 6 দুগুণে 12, এত বছর। তার মানে 2 যোগ 1-এর 2 বছর, মানে 2 যদি লসাগু হয়, এখানে 4 যোগ 1 বছর, মানে 5-এর 2 বছর। সেক্ষেত্রে আমরা কি করব? প্রিন্সিপাল 4565, রেট অফ ইন্টারেস্ট 4, নিচে 100, টাইম সময় কি বেরোলো? 5-এর 2, লিখলাম উপরে 5, নিচে 2। এবার যদি কাটাকাটি করি, 4 দিয়ে যদি কাটি, 2 এর সাথে 4, কত হলো? 2। 2 দিয়ে যদি 100-কে কাটি, 50। 5 দিয়ে যদি 50-কে কাটি, 5 10-কে 50, উপরে 4565, নিচে 10, একই উত্তর। তাহলে আজকে এই ক্লাসে আমরা এখানেই শেষ করছি।
আমরা পরের ক্লাসে এরপর থেকে যা যা অঙ্ক আছে সেগুলো নিয়ে আবার শুরু করব।